ঠকানো বলতে যা বোঝায় তেমন ঠকানো আমি তোমায় কোনোদিন ঠকাইনি। আমার মন চিরকাল তোমার কাছে ছিল। শুধু একটু ধৈর্য ধরে ঘটনাটার কথাটা শোনো। তুমি তো চিরকালই ক্ষমাময়ী, হয়তো আমাকে ততটা ঘেন্না নাও করতে পারো। বিদেশে আসার অল্প কিছুদিনের মধ্যেই আমি যখন জানতে পারলাম আমার টার্মিনাল ডিজিজ হয়েছে, তখন থেকেই নিজেকে সমস্ত কিছু থেকে গুটিয়ে নিলাম। নিজের শিকড়ের কাছ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকলাম। আর তখন ওদেশে আমার কাছের লোকেদের মধ্যে যে 2-4 জন আমার অসুখের খবর জানতো, তাদেরই মধ্যে একজন শর্মিলা। শর্মিলা আর আমি একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম। শর্মিলা ড্রামা ডিপার্টমেন্টের একজন প্রফেসর ছিল। ছোট থেকেই শিল্প, সাহিত্য, নাটক ইত্যাদির প্রতি দুর্বলতা থাকায় আমি বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নাটক প্রডিউস হতো তার একজন পার্টনার হয়ে গিয়েছিলাম। শর্মিলার সঙ্গে নাটক করতে করতে শর্মিলার ট্যালেন্ট দেখে শর্মিলার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা তৈরি হয়েছিল। সেটা প্রেম নয় সাজবাতি। শর্মিলার জায়গায় একজন পুরুষ হলেও আমার এই একই শ্রদ্ধাবোধ থাকত। ক্রমশ শর্মিলার সঙ্গে আমার এক নিখাত বন্ধুত্ব তৈরি হলো। ওই বন্ধুত্বকেই শর্মিলা ভালোবাসা বলে ভুল করলো। ও একদিন আমাকে প্রপোজ করলো। আমি স্বাভাবিকভাবেই ওকে বাধা দিলাম, ওকে বোঝালাম ওর প্রতি আমার সেই মানসিকতা কখনো তৈরি হয়নি। আর সে কথা বলতে গিয়েই তোমার কথা বললাম সাজবাতি। বললাম আমার এই একটা জীবনে সাজবাতি ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়, কারণ কাছ থেকে দূর থেকে সাজবাতি আমার মনের সবটা জুড়ে আছে। শর্মিলা চলে গেল আর তারপর কয়েকদিনের মধ্যেই ওর রেজিগনেশন লেটার এলো। চারপাশে সবাই খুব অবাক হলো শর্মিলারই ব্যবহারে। তারপর থেকে অনেকদিন শর্মিলার কোনো ট্রেস পাওয়া যায়নি। কোথায় থাকতো, কি করতো, আমরা কিচ্ছু জানতে পারিনি। একদিন আমাদের খুব পরিচিত বন্ধু খবর দিল শর্মিলা হসপিটালে, মেন্টাল অ্যাসাইলামে। শর্মিলাকে দেখতে গেলাম, বুঝলাম শর্মিলা ওই ধাক্কাটা মেনে নিতে পারেনি। শর্মিলা ডক্টরের সঙ্গে কথা হলো। ডক্টর বললেন ওকে সুস্থ করতে গেলে আপনার সাহায্যের প্রয়োজন। আপনি ওকে ভালোবাসার অভিনয় করুন ওর সঙ্গে, এটাও চিকিৎসারই একটা অঙ্গ। শর্মিলাকে দেখে এত আপসেট হয়ে গিয়েছিলাম, আমার মনে হয়েছিল বন্ধু হিসেবে এটুকু না করাটা আমার অপরাধ। মঞ্চের বাইরে জীবনের রঙ্গমঞ্চে আর এক রকম অভিনয় শুরু হলো। খুব অল্প দিনের মধ্যেই শর্মিলা সুস্থ হয়ে উঠল। ডাক্তার বললেন 1 মাস 3 আপনারা একসঙ্গে থাকুন, এখনই ওর এই ইলিউশনটা ভেঙে দেবেন না। আর তারপর 3 মাসের মধ্যে ওকে বুঝিয়ে দিন হোয়াট ইজ ট্রুথ। সত্যের মুখোমুখি শর্মিলাকে দাঁড় করান। শর্মিলা আমার সঙ্গে আমার অ্যাপার্টমেন্টে এলো। ও ধরেই নিল আমরা বিয়ে করেছি। ও নিজের পছন্দ মতো একটা তারিখ দেখে এবং আমার পরিচিতদের বাড়িতে গেল। ওর কথা অনুযায়ী সেটা আমাদের বিয়ের দিন। শর্মিলার ইচ্ছে পূরণ হলো, বিয়ে হলো, মিথ্যে বিয়ে হলো আমাদের। কিন্তু শর্মিলা তো শিক্ষিত, বুদ্ধিমতী। মিথ্যে বিয়েতেও তাই রেজিস্ট্রার এলেন, রেজিস্ট্রেশন হলো। তখন আমার আর ব্যাক আউট করার কোনো উপায় ছিল না। আমি সই করলাম এই ভেবেই যে 3 মাস পরে তো এই সইয়ের কোনো দাম থাকবে না। ডাক্তারের কথা মতো কাজই করেছিলাম। 3 মাসের মধ্যে শর্মিলাকে আমার তরফ থেকে জানানো হয়ে গিয়েছিল যে আমাদের বিয়েটা আসলে কোনো বিয়ে নয়। শর্মিলা খুব শান্ত হয়েছিল। এতদিন পর্যন্ত আমাদের কোনো শারীরিক নৈকট্য ছিল না। শর্মিলাকে বোঝানো হতো ও অসুস্থ, তাই ওর এক ধরনের নিয়মের মধ্যে জীবন কাটানো দরকার। প্রত্যেকটা রাত আমি লাইব্রেরিতে কাটাতাম সাঁঝবাতি। আর মনে মনে ভাবতাম একজন বন্ধুকে ভালো করার জন্য এটুকু কন্ট্রিবিউশন তো আমার থাকারই কথা। 3 মাসের মাথায় শর্মিলা যেদিন জানলো, সেদিন প্রথমে চুপ করে রইল,
পরের দিন দেখলাম সব ব্যাগ গুছিয়ে নিয়েছে, চলে যাওয়ার জন্য রেডি। বললো এতগুলো দিন আমি একটা মিথ্যের উপর বাস করছিলাম। আমি এখান থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমার জীবনে একটা সত্যি ঋণ চাই। আমি এখান থেকে চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে আমার জীবনে একটা সত্যি ঋণ চাই। যে দিনটার কথা ভেবে আমি আমার কাছে লজ্জায় মুখ দেখাতে পারবো না, এমন হবে না। আমার নিজের কাছে নিজেকে লজ্জিত মনে হবে না। সাজবাতি একটা দিন আমি বন্ধু হিসেবে দিয়েছিলাম। তখন তো আমি জানতাম আমার জীবনে সাজবাতি বলে আর কেউ আসবে না কখনো। আমি একটা দিন সাজবাতির থেকে নিয়েই শর্মিলাকে দিয়েছিলাম। আসলে আমার দিনগুলো তো সব সাজবাতিকেই দেওয়া ছিল। ওই একদিনে শর্মিলাকে সম্পূর্ণ করে পাই। পরদিন শর্মিলা বাড়ি ছেড়ে চলে যায়। কিছুদিন পর জানতে পারি শর্মিলা প্রেগনেন্ট। তখন ওকে আমি আমার বাড়িতে ফেরত নিয়ে আসি। কেন নিয়ে এসেছিলাম তার ব্যাখ্যা আজও আমার কাছে পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার, শর্মিলাকে ভালোবেসে স্ত্রী বলে আনিনি আমি। আমাদের ডিভোর্স করাটা বাকি থেকে গিয়েছিল। শর্মিলার প্রেগনেন্সির পর ওই ডিভোর্সটা করে ওঠা হয়নি। শর্মিলার বাচ্চা, বা আরো সঠিক করে বলতে গেলে আমাদের দুজনের বাচ্চা আমাদের বাড়িতেই থেকে জন্মালো। একটু একটু করে বড় হলো। বাচ্চাটার প্রতি এক ধরনের মায়াও পড়লো আমার। আরো বেশি মায়ায় যাতে ডুবে যেতে না হয় সেই জন্য শর্মিলাকে বললাম প্রয়োজনে বাচ্চার সব খরচ দিতে রাজি আমি। ও যেন এবার নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যায়। শর্মিলা ফিরে গেল, বাচ্চাকে নিয়েই ফিরলো। কিন্তু এই কথায় হয়তো ওর মারাত্মক অভিমান হয়েছিল, তাই কোথায় ফিরলো জানিয়ে গেল না। তারপর থেকে আজ অবধি শর্মিলার সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। এটা আমার জীবনের আনটোল্ড স্টোরি সাজবাতি। হয়তো এই ঘটনা জানার পর তোমার কাছে ধৃতির মূল্যায়ন হবে অন্যরকম। তবু সত্যি তোমাকে না জানিয়ে পারলাম না সাজবাতি। শুধু একটা কথা বলে যেতে চাই, তোমার ধৃতি আজ পর্যন্ত কখনো কাউকে তার মন দেয়নি। তার মন যেমন সে যৌবনের শুরুতে সাজবাতির কাছে বাধা রেখেছিল, আজও তাই আছে। এই লেখা যেদিন পড়বে সেদিন আমি থাকবো না। শুধু একটা কথা বলবো, কোনোদিন যদি শর্মিলা তার সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে, তবে তোমার বিবেচনা মতো তার সন্তানের জন্য তুমি তোমার কিছু দায়িত্ব পালন করো আমার হয়ে। তোমার কাছে তো আমার ঋণের শেষ নেই সাজবাতি। আরো একটা বোঝা চাপিয়ে যাচ্ছি, তুমি করবে জেনে। তোমার ধৃতি। বলো তো জেঠুমনি, বলো না কি কর্তব্য আমার, কি করণীয় এই চিঠিটা পাওয়ার পর? তোমাদের ছেলের এই চিঠিতে যে নির্দেশ দিয়ে গেছে সেটা পাওয়ার পর কি করণীয় আমার? প্লিজ তোমরা চুপ করে থেকো না, বলো আমাকে, বলো। এরপর কি আমি শর্মিলাকে ফিরিয়ে দিতে পারি? দাদা ভাই তো চিঠিতে শুধু মেয়েটার কথা বলেছে, শর্মিলার কথা তো কিছু বলেনি। বারে মেয়ের প্রতি কর্তব্য করব, আর মা বুঝি বানের জলে ভেসে এসেছে? না ভাইয়া, আমার দ্বারা এই কাজ করা সম্ভব নয়। ঠিক আছে, তুমি কি করতে চাইছো বলো আমাদের। তুমি না বললে তো আমরা বুঝতে পারছি না। দেখো, আমার বিবেচনা বোধ আগেও বলেছে, এখন তো আরো পরিষ্কার যে শর্মিলাকে ধৃতি স্ত্রী হিসেবে এই বাড়িতে থাকতে দেওয়া উচিত। মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম, মিষ্টি কুটুম।